রাজপথে সোচ্চার থাকার কারণে আওয়ামী লীগ সরকারের বিশেষ টার্গেটে পরিণত হয়েছিলেন মাওলানা মামুনুল হক। নানাভাবে জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় প্রাণনাশের শঙ্কায়ও ছিলেন তিনি। সম্পূর্ণ বিনা অপরাধে 2 দফায় 3 বছরেরও বেশি সময় কেটেছে কারাগারে। দীর্ঘ 41 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। আদালতে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাকে শীর্ষ সন্ত্রাসীদের মতো হাজির করা হয়। শুধু নির্যাতনই নয়, চরিত্র হননের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নানা অপচেষ্টার মুখোমুখি হন মামুনুল হক। এরই অংশ হিসেবে সোনারগাঁয়ের একটি রিসোর্টে দ্বিতীয় স্ত্রী সহ অবরুদ্ধ করে আটকের চেষ্টা ও পরে তার বাসা থেকে ওই স্ত্রীকে তুলে নিয়ে মিথ্যা মামলা দেয়া হয়। রিমান্ডে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে তার চুলের ডিএনএ চুরি করে তা ভুয়া অভিযোগের মামলায় আলামত হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র করা হয়। পরে সেই মামলা থেকে বেকসুর খালাসের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনীর ষড়যন্ত্রের বাস্তবতা প্রকাশ পায়। ওই দিন হঠাৎ খুব ভোরবেলা, শুক্রবার ছিল, সেভাবে আমার চোখ বেঁধে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে এক জায়গায় বসানো হয়, বসে আমার টুপিও খুলে ফেলা হয়। তেমন কিছুই জিজ্ঞাসাবাদ করে নেই, কিন্তু 2-1টা প্রশ্ন। এর মধ্যে আমি হালকাভাবে অনুভব করলাম যে আমার মাথার চুলে টান লাগতেছে। পরে আমি ওখানকার পরবর্তী কথাবার্তা, কারো কোনো পুলিশ কর্মকর্তার পরবর্তী কথা থেকে আমি অনুমান করলাম যে ওই সময়টায় তারা আমার মাথার ডিএনএ চুরি করে নিয়ে গেছে আমার অজান্তেই। আওয়ামী শাসন আমলে আলেমরা নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মামুনুল হক নিজেও সরকারের বিশেষ টার্গেটে পরিণত হন। তবুও হাসিনা সরকারের ইসলাম ও দেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। সরকারি মহলের নানা প্রলোভন আর ভয়ভীতি উপেক্ষা করেই মাঠে সক্রিয় ছিলেন তিনি। রাজনীতির মাঠ থেকে শুরু করে ধর্মীয় ওয়াজ মাহফিল, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ও আলোচিত হয়ে ওঠেন মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের এই ছেলে। আলেম ওলামাদের ওপর নির্যাতন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক আমার দেশকে বলেন, আওয়ামী শাসনের সময়টা আলেম ওলামা ও ইসলামের ধারক বাহকদের জন্য খুব খারাপ সময় ছিল। নাস্তিকবাদী একটা আন্দোলন দাঁড় করাতে গিয়ে সরকার সর্বপ্রথম হেফাজতকে মাঠে আসতে বাধ্য করে, এবং হেফাজতে ইসলাম যখন মাঠে আসে তখন হেফাজতকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের মাধ্যমে তারা মোকাবেলা করে। মামুনুল হক জানান, তাকে নিয়ে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প ছিল। ভিনদেশীদের প্রত্যক্ষ সম্পৃক্ততা, সহযোগিতা সহ রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার বিরুদ্ধে একযোগে মাঠে কাজ করে। তার মধ্যে বড় ভূমিকা পালন করে গোয়েন্দা সংস্থার লোকজন। তারা তাকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা নেয়। তাকে কেন্দ্র করে এদেশের আলেম সমাজ ও হেফাজতের নেতারা, বিশেষ করে প্রতিবাদী আলেমদের ঘায়েলের ঘিন্ন পরিকল্পনা আঁকে। সে অনুযায়ী চরিত্র হননের মতো নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয় এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্ন সংস্থা তাদের সেই কাজ শুরু করে। শেখ মুজিবের ভাস্কর্য ও মোদির আগমন বিরোধী আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক তোপের মুখে পড়েন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষ। ধরপাকড়ের শিকার হন বহু আলেম, ছাত্র জনতা এবং হেফাজত নেতারা। সে সময় ধরপাকড়ের টার্গেটে পড়েন মাওলানা মামুনুল হক। এক পর্যায়ে বিনা অপরাধে 2021 সালের 18 এপ্রিল মোহাম্মদপুরে নিজ কর্মস্থল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর রিমান্ডের নামে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। আমাকে গ্রেফতার করার পর ধারাবাহিকভাবে প্রায় 40 দিনের মতো আমি রিমান্ডে থাকি। আমাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে আমাকে অবশ্য খুব বেশি শারীরিক টর্চার করা হয়নি, তবে মানসিক প্রচণ্ড টর্চার করা হয়েছে। রিমান্ডের পর দীর্ঘ প্রায় 3 বছর কারাগারে ছিলেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের এই নেতা। এ সময় বহু মামলার মুখোমুখি হন তিনি। নিয়মিত আদালতে যাতায়াত করা ছিল তার জন্য কষ্টকর। অনেক সময় তাকে রাখা হতো কোর্ট গারদে। 2013 সালেও শাপলা চত্বরের ঘটনার পর গ্রেফতার হন মামুনুল হক। এ প্রসঙ্গে তিনি জানান, খুলনায় একটি মামলায় হাজিরা দিতে গেলে ভোরে শিববাড়ি মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দেয় যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনেকগুলো মামলা ঢাকায়, যে সকল মামলার সাথে আমার কোনো জানাশোনা নাই। আমরা তো হেফাজত ইসলামের কাজ করেছি, আমাদের নিজস্ব সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের কাজ আমরা করি। কিন্তু সেই সময়ে এই বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে সরকার বিরোধী আন্দোলন হয়, ওই সমস্ত আন্দোলনে যত জায়গায় মামলা মোকদ্দমা হয়েছে,
দেখা গেল যে ঢাকার বিশেষ করে মিরপুর এবং দারুসালাম এই দুই থানার প্রায় 12টা মামলা পেন্ডিং মামলায়, এখানে হত্যা মামলা আছে, বিস্ফোরক মামলা আছে, জটিল জটিল ধারা মামলাগুলোতেও আমাকে তখন গ্রেফতার দেখানো হয়। তবে 2021 সালে দ্বিতীয় দফায় গ্রেপ্তারের পর 41টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলো মামলা থেকে পর্যায়ক্রমে জামিন নিয়ে বের হতে হয়েছে তাকে। এ দীর্ঘ সময় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় তার পরিবারকে। 2013 সালের অ্যারেস্টের সময় আমার পরিবারকে আলাদা কোনো তেমন ভোগান্তি পেতে হয়নি, কিন্তু এবার যখন 2021 সালে 18 এপ্রিল আমাকে গ্রেফতার করা হয়, এই গ্রেফতারের পূর্বাপর আমার গোটা পরিবারের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে, ঝড় বয়ে গেছে বলতে গেলে। আমাকে শুধু গ্রেফতার করা হয়েছে তা নয়, বরং আসলে আক্ষরিক অর্থে আমার নাম যেখানে ছিল, যে কোনো কিছুর সাথে আমার নামের সংশ্লিষ্টতা থাকলেই তার উপর দিয়েই একটা সরকারি খড়গ নেমে এসেছে তার উপরে। আমার পরিবার থেকে, পরিবারের লোকজন থেকে, সেখান থেকে পুলিশ রেড দিয়ে আমার তো ওয়াইফকে তারা তুলে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপরে তো বিশাল সেখানে তাকে দিয়ে মামলা টামলা করানো ইত্যাদি এই সকল জঘন্য কার্যক্রম তো করিয়েছি। নিয়ে গেছে আমার বাসা থেকে তুলে নিয়ে গেছে তারা, ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যরা এসে তারা তুলে নিয়ে গেল, এবং আমার পরিবারের অন্যান্য লোকজনদেরকেও সেখানে ভীতি প্রদর্শন এবং একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করে তাকে তুলে নিয়ে গেল সেখান থেকে। এরপরে আমার পরিবারের লোকজনের উপর ব্যাপক নজরদারি, পুলিশের সবসময় আনাগোনা। মোহাম্মদপুরে জামিয়া আরাবিয়া রহমানিয়া মাদ্রাসা নিয়ে সরকারের ষড়যন্ত্র প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, কিছু আইনি জটিলতার সুযোগে মাদ্রাসাটি প্রতিপক্ষের হাতে তুলে দেওয়ার সব আয়োজন করে তারা। তার বাবা আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত মাদ্রাসাটি 2001 সাল থেকে 21 সাল পর্যন্ত তারা ধারাবাহিকভাবে পরিচালনা করছিলেন। তার বড় ভাই মাওলানা মাহফুজুল হক এটির প্রিন্সিপাল ছিলেন। সেটিকে সরকার দখল করে নিয়ে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। এভাবে গুলশানে একটি মসজিদ মাদ্রাসা নিয়ে তাবলিগের মধ্যে বিরোধ ছিল, সেই বিরোধ কেন্দ্র করেও তাকে আসামি করে মামলা দেয়া হয়। মোহাম্মদপুরের মাদ্রাসা প্রতিপক্ষের হাতে তুলে দিতে ভূমিকা রাখায় পুলিশের একজন ডিআইজিকে পরে রাষ্ট্রীয় পদক দেয়া হয়। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলামের বোধ বিশ্বাস যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়, ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলা কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। তারা একটা জিনিস লক্ষ্য করত যে এই বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামিক ব্যক্তি যাতে এখানে পপুলার হতে না পারে, জনপ্রিয় হতে না পারে। কারণ আধিপত্যবাদ জানতো যে এই বাংলাদেশকে রক্ষা করার শক্তি দুটো শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক যেই মানুষের জাগরণ, ইসলামিক শিক্ষা, ধর্মপ্রাণ যে অস্তিত্ব মানুষের মনোজগতে আছে। দমন পীড়নের পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রলোভন দেয়া হয় মামুনুল হককে। তবে এসব কথায় কোনো গুরুত্ব না দেয়ায় তারা আগ্রহ হারিয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক। ঢাকার আজিমপুরে 1973 সালে জন্মগ্রহণকারী মাওলানা মামুনুল হক কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ইসলামী রাজনীতির পাশাপাশি তিনি মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে কর্মরত। মামুনুল হক মাসিক রহমানিয়া পয়গাম নামের একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বহু ইসলামী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।